দুঃখজনক হলো বাংলাদেশের 53 বছর বয়স হলো স্বাধীনতার, আমরা আমাদেরকে এখনো একটা কিশোর গ্যাং দমন করতে পারি না। তাদের হাতে নিরীহ মানুষ মারা যাবে। কিশোর আদনানের মৃত্যু উত্তরাতে আপনার মনে আছে নিশ্চয়ই, যে কি ভয়ঙ্কর হুম। ভাবে হত্যা করা হয়েছিল তাকে। হুম। কি ভয়ঙ্কর ভাবে কিশোরী মেয়েটাকে চট্টগ্রামে মারা হলো হুম। শুধুমাত্র বন্ধুর সাথে বেড়াতে গিয়েছিল বলে। তো এগুলো তো মেনে নেওয়া যায় না। এবং এটা দমন করতে না পারার কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। ছিনতাই বেড়েছে, এখানে অনেকগুলো কারণ আছে। একটা হলো যে আমাদের এখানে বেকারত্ব অনেক অনেক বেশি। শুধু শিক্ষিত বেকারের সংখ্যায় 47%, এবং প্রতি 4 জন গ্রাজুয়েটের একজন বেকার থাকছে। তো এটা তো একটা সমাজের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে, সেটা তো একটা কারণ আছে। আরেকটা হলো ছিনতাই করলে কিছু হয় না এরকম একটা ধারণা তৈরি হয়েছে। এবং কিছু কিছু স্পট আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, রাজধানীর ভিতরে আপনি তো ওখানে 11টার পরে দোকানও বন্ধ করতে পারবেন না। ছাত্রলীগের ছেলেরা হয়তো মিছিল করবে, ছাত্র ইউনিয়নের ছেলেরা হয়তো আড্ডা দিবে, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ছেলেরা হয়তো রাতব্যাপী তারা গান গাইবে। এখন আপনি এটা বন্ধ করবেন কি করে? ছিনতাইয়ের একটা নেটওয়ার্ক আছে, এবং তাদের একটা কিন্তু বাহিনী থাকে, তাদের একটা কমান্ড সিস্টেম থাকে। সেইটাকে চিহ্নিত করতে পারলে ছিনতাই কমানো সম্ভব বলে আমার কাছে মনে হয়। যদি চা পান দোকানগুলোতে আড্ডা দেওয়ার কারণে ছিনতাই বেড়ে যায়, তাহলে পুলিশের তো গোয়েন্দা বাহিনী আছে, তাদের নানা ধরনের সোর্স আছে, টহল পুলিশ আছে, তাদের মাধ্যমে তো তাদেরকে চিহ্নিত করা সম্ভব। কিন্তু সেটা জন্য ব্যবসায় বন্ধ করে দিতে হবে। এবং এখন যেহেতু গরমের দিন, মানুষ কিন্তু একটু সন্ধ্যার পরই ব্যবসাটা করতে চাচ্ছে রাত পর্যন্ত। দিনের বেলা আপনি জানেন যে বেরোনো যাচ্ছে না। তো হঠাৎ করে এই সিদ্ধান্তটা কিভাবে নিতে পারলেন এটা জানি না। তারপরে যদি এটার মাধ্যমে চিন্তাই কমে, তাহলে সাধুবাদ জানাবো। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা পুলিশের তরফ থেকে কখনো কোনো তথ্য পূর্ণাঙ্গ পাই না, যে একটা সিদ্ধান্তের বদৌলতে তাদের সাফল্য কতটুকু। 21 জন কাউন্সিলরের তত্ত্বাবধানে কিশোর গ্যাং পরিচালিত হয়। কাউন্সিলররা তো জনপ্রতিনিধি, তারা কাজ হুম। করছেন মেয়রের অধীনে। দুই মেয়র কেন উদ্যোগ নিচ্ছে না? কারণ ওই কাউন্সিলরদের নামও এসছে, কিন্তু কারা কোন গ্যাংটা পালছে। আমার কাছে মনে হয় এটা একটা খুবই আহ ভালো তথ্য পুলিশের দিক থেকে বের হয়েছে। এখন রাজনৈতিক নেতৃত্ব যদি এলাকার যুবলীগ নেতা, এলাকার ছাত্রলীগ নেতা যদি কিশোরদেরকে দিয়ে বাড়িঘর দখলের কাজ করায়, কাউন্সিলররা যদি এই কাজে জড়িয়ে পড়ে, তাহলে বলতে হবে যে এটা কখনোই আমরা এটা সমাধান করতে পারবো না। কিন্তু এই ধরনের একটা সিদ্ধান্ত আমার কাছে মনে হয় যে এটা একেবারেই একটা খুবই সিলি এবং খুবই উপরিভাগ থেকে পুরো বিষয়টিকে দেখা হয়েছে। ভেতর থেকে দেখলে আসলে এরকম কথা আসার কথা না। ছিনতাই যেটা হচ্ছে সেটা খুব সুন্দর বাড়ছে, এবং এলাকা ভিত্তিক যে গ্যাংগুলোর কথা বলা হচ্ছে, এলাকা ভিত্তিক যে রাজনৈতিক নেতৃত্বের যে প্রশ্রয়, এবং সাথে সাথে শোনা যায় এবং আমরা সেটা বুঝতেও পারি যে এটা আহ, পুলিশেরও কোনো কোনো কর্মকর্তাদের বা মাঠ পর্যায়ে যারা কাজ করে তাদেরও যোগসাজশ থাকে, এই ভাগটা তারাও নেন। কারণ এটা একটা বিরাট গ্যাং, এবং যে শহরে ভিক্ষাবৃত্তির জন্য একটা চক্র কাজ করে এবং সেটাকে একটা চাকরি হিসেবে ভিক্ষুকদের নিয়োগ দেওয়া হয়, মানুষ নিয়োগ দেওয়া হয়। সেই শহরে ছিনতাইকারী এবং ছিনতাই চক্র তারা তো একটা এই ধরনের একটা চক্রের মধ্যে একটা সিস্টেমেটিক ওয়েতে তারা মানুষকে মানুষের জনজীবনকে দুর্বিষহ করে তুলবে, এটাই স্বাভাবিক। স্থানীয় যে রাজনৈতিক শক্তিগুলো আছে যাদের জবাবদিহিতার চরম অভাব রয়েছে বিভিন্ন পর্যায়ে, তারা সেটাকে ক্যাশ ইন করছে। তারা মনে করছে এদেরকে তো কিছু দিলে কিছু করলে অনেক কিছু করানো যায়। এবং এই যে গ্রুপিং হচ্ছে, রাজনৈতিক গ্রুপিং গুলো হচ্ছে, সেখানে তারা তাদের যার শক্তি বেশি, যার অর্থ বেশি, সে মনে করছে যে তাকে এই দলটা ভারী যদি আমার পক্ষে থাকে, তাহলে আমি আমার প্রতিপক্ষকে ঘায়েল করতে পারবো। সো এটা একটা রাজনৈতিক সরাসরি একটা প্রেক্ষাপট আছে। তো এই জায়গায় আমরা রাষ্ট্রীয় ভাবে আমরা আসলে ব্যর্থ হচ্ছে। আমাদের উন্নয়ন হচ্ছে, আমাদের ফ্লাইওভার হচ্ছে, আমাদের বড় বড় প্রজেক্ট হচ্ছে, তাতে কোনো সমস্যা নেই, সেটাকে অ্যাপ্রিসিয়েট করে, সেটা আমাদের দরকার। রাস্তাঘাটের অনেক এক্সপানশন আছে, সেটা যেমন সত্যি। কিন্তু অন্যদিকে অস্থিরতা মানুষের মধ্যে আমরা নিজেরাই টের পাই। চারপাশে যখন থাকে কার মধ্যে সহিষ্ণুতা নাই, সবাই সবাইকে ধ্বংস করতে চায়, সবাই সবাইকে প্রতিপক্ষকে শেষ করে দিতে চায়। এই এই যে এক ধরনের অস্থিরতা তো রয়েছে, এবং সেটার পেছনে আমি মনে করি রাজনীতি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, আমরা রাজনীতি আলোচনা করি আসলে রাজনীতি তো সবকিছুর মধ্যেই আসলে রাজনীতি, সমাজে যা ঘটছে সবকিছুই কোনো না কোনো রাজনীতির সাথে জড়িত, এবং এগুলো এগুলো নিয়েই পরবর্তীতে আবার রাজনীতি হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি এর মধ্যে আপনারা জানেন যে আজকেই ডিএমপি থেকে একটা ঘোষণা দিয়েছে, সেটা হচ্ছে যে রাত 11টার পর চা পানের পান দোকান বা সিগারেটের দোকানগুলো এগুলোর বন্ধের নির্দেশ দিয়েছে।
সো এটা হলো যে তারা কারণ হিসেবে বলেছে যে ছিনতাই এবং অপরাধ ঠেকাতে, এবং মার্চ মাসে যে অপরাধ পর্যালোচনা করার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে এগুলো এত বেড়ে গেছে, এগুলোর কারণে হয়তো বেড়েছে। তা সেই হিসেবে আপনাদের আরেকটু দৃষ্টি আকর্ষণ করছে, এ, বেশ কিছুদিন ধরেই কিন্তু কিশোর গ্যাং নিয়ে খুব কথা হচ্ছে যে এই কিশোর গ্যাং মানে 21 জন কাউন্সিলর এই প্রশ্রয় দিচ্ছে, এবং তারা বিভিন্ন জায়গায় আহ, বিভিন্ন অপকর্ম ঘটাচ্ছে। এট দ্য সেম টাইমে সম্প্রতি এই 26শে এপ্রিল চট্টগ্রামে একটা মানববন্ধন হয়েছে, যেখানে কিনা একজন চিকিৎসককে কুরবান আলীকে মেরে ফেলছে, সেই নিয়ে তারা মানববন্ধনও করেছে। এবং সম্প্রতি একটা অনুষ্ঠানে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানও বলেছেন যে আসলে মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, যাত্রাবাড়ি, এরকম 50টা থানার প্রায় 10টি থানায় কিশোর গ্যাংয়ের উপদ্রব প্রচন্ড বেশি, এবং এইদের গডফাদারকে ধরা যাচ্ছে না, এবং রাজনৈতিক চাপ না থাকলেও প্রভাবশালীদের চাপ আছে। এই হলো কিশোর গ্যাং নিয়ে আমি তথ্যগুলো আপনাদেরকে দিলাম। এট দ্য সেম টাইম আমি এবার বলছি যে আরেকটি রিপোর্ট এসেছে সম্প্রতি, আপনারা দেখেছেন যে তালিকাভুক্ত সন্ত্রাসীরা বিদেশে থেকেই গ্যাং চালাচ্ছে, এবং তারা চাঁদাবাজি করছে, এবং এক পর্যায়ে তারা ফোন করছে, তাদের বিদেশ থেকে ফোন করে বলছে যে না দিলে খারাপ হবে, এবং সব ধরনের ইয়াই করছে, এবং তার দেশীয় যারা দোসর আছে তারা ওইখানে যে গুলি করে আসছে বা ভাঙচুর করে আসছে প্রতিষ্ঠান বা কোনো বাড়ি করতে গেলে এরকম করা হচ্ছে। So, এরকম একটা পরিবেশ। সেই সময় পুলিশ আসলে এই যে ছোট্ট একটা এই সিদ্ধান্ত, যেটা 11টার পর চা পান দোকান বন্ধর যে সিদ্ধান্ত, এটা আসলে কতটুকু আইন শৃঙ্খলা পরিস্থিতিতে রক্ষা করায় প্রভাব রাখবে? আমি প্রথমে রেজা ভাইয়ের কাছে যাচ্ছি। রেজা ভাই প্লিজ। আহ, যেটা হলো যে এটি একটি প্রতিক্রিয়া, মানে রিয়েক্টিভ টাইপের ডিসিশন হয়েছে, প্রোঅ্যাক্টিভ ডিসিশন হয়। যদি চা পান দোকানগুলোতে আড্ডা দেওয়ার কারণে ছিনতাই বেড়ে যায়, তাহলে পুলিশের তো গোয়েন্দা বাহিনী আছে, তাদের নানা ধরনের সোর্স আছে, টহল পুলিশ আছে, তাদের মাধ্যমে তো তাদেরকে চিহ্নিত করা সম্ভব। কিন্তু সেটার জন্য ব্যবসাই বন্ধ করে দিতে হবে। এবং এখন যেহেতু গরমের দিন, মানুষ কিন্তু একটু সন্ধ্যার পরই ব্যবসাটা করতে চাচ্ছে রাত পর্যন্ত। দিনের বেলা আপনি জানেন যে বেরোনো যাচ্ছে না। তো হঠাৎ করে এই সিদ্ধান্তটা কিভাবে নিতে পারলেন এটা জানি না। তারপরে যদি এটার মাধ্যমে ছিনতাই কমে, তাহলে সাধুবাদ জানাবো। কিন্তু আমাদের সমস্যা হলো, আমরা পুলিশের তরফ থেকে কখনো কোনো তথ্য পূর্ণাঙ্গ পাই না যে একটা সিদ্ধান্তের বদৌলতে তাদের সাফল্য কতটুকু। এই যে সিদ্ধান্তটা নেওয়া হলো, তারপরে সাফল্য কি সেটা কিন্তু কখনো বলা হয় না, ব্যর্থতা কোথায় তাও বলা হয় না। ছিনতাই বেড়েছে, এখানে অনেকগুলো কারণ আছে। একটা হলো যে আমাদের এখানে বেকারত্ব অনেক অনেক বেশি। শুধু শিক্ষিত বেকারের সংখ্যায় 47%, এবং প্রতি 4জন গ্রাজুয়েটের একজন বেকার থাকছে। তো এটা তো একটা সমাজের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে, সেটা তো একটা কারণ আছে। আরেকটা হলো ছিনতাই করলে কিছু হয় না, এরকম একটা ধারণা তৈরি হচ্ছে। এবং কিছু কিছু স্পট আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, রাজধানীর ভিতরে, আপনি তখন 11টার পরে দোকানও বন্ধ করতে পারবেন না। ছাত্রলীগের ছেলেরা হয়তো মিছিল করবে, ছাত্র ইউনিয়নের ছেলেরা হয়তো আড্ডা দিবে, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ছেলেরা হয়তো রাতব্যাপী তারা গান গাইবে। এখন আপনি এটা বন্ধ করবেন কি করে? এবং তাদের তো তোমার চা খাওয়া দরকার হতে পারে, সিগারেট খাওয়া দরকার হতে পারে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদ মিনার, মেডিকেল, এই এলাকাতে কিন্তু ভয়ঙ্কর ভাবে চিন্তা হয়, দোয়েল চত্বর, এটা কখনোই সেভাবে কমানো সম্ভব হয় না। পুলিশের উচিত হবে এখানে এনফোর্সমেন্টটাকে আরো বেশি শক্তিশালী করা, গোয়েন্দা তৎপরতা বাড়ানো। ছিনতাইয়ের একটা নেটওয়ার্ক আছে, এবং তাদের একটা কিন্তু বাহিনী থাকে, তাদের একটা কমান্ড সিস্টেম থাকে, সেইটাকে চিহ্নিত করতে পারলে ছিনতাই কমানো সম্ভব বলে আমার কাছে মনে হয়। এর বাইরে আরেকটি কাজ করতে হবে, সেটা হলো জনগণের মধ্যেও সচেতনতা বৃদ্ধি করা, বাড়ানো, যে তারা রাতের বেলা যখন চলাচল করবে কিভাবে চলাচল করবে, কেমন করে করবে। আমি নিউ ইয়র্ক শহরের কথা জানি, যে সেখানে মার্কিং কমানোর জন্য পুলিশের পাবলিকের সাথে নানা ধরনের কমিউনিকেশন অ্যাক্টিভিটিস করে। তাদেরকে বোঝানো হয় যে ছিনতাইকারী ধরলে কি করতে হবে, তার রিপ্লাই কি হবে। তা আমাদের এখানে কি এই ধরনের বিষয়গুলো আছে কিনা? আমাদের এখানে তো এই জন মানে ওরিয়েন্টেশন, পাবলিক ওরিয়েন্টেশন প্রোগ্রাম গুলো সেভাবে নাই। পুলিশকে জনসচেতনতা। অনেক বেশি, হ্যাঁ, অনেক বেশি পাবলিকের সাথে ইনভলভ হতে হবে। ছিনতাইয়ের নেটওয়ার্কটা বন্ধ করে দিতে হবে, নেটওয়ার্কের সিস্টেমটাকে জানতে হবে, এবং এটার একটা নেটওয়ার্ক আছে। যে পলাশী এলাকায় ছিনতাই করে, আমি নিজে রিপোর্টিং করতে গিয়ে আমার মনে আছে ছিনতাই নেটওয়ার্ক আমি আবিষ্কার করেছিলাম,
যারা পলাশী এলাকায় ছিনতাই করে তারা আবার দোয়েল চত্বরে করে না, তাদের আবার একটা কমান্ড সিস্টেম আছে। তাদের গুরুরা আবার এক জায়গায় বসে, তারা রাতের বেলা ডিউটি ভাগ করে। তা আমি সাংবাদিক হিসেবে এটা বের করতে পেরেছিলাম, তো পুলিশের তো না বের করার কোনো কারণ নাই, এটা তো সম্ভব বের করা, তাই না? এবং বলা হয় পুলিশ জানে যে কোন এলাকায় কে কারা হ্যাঁ, ছিনতাই করে, তাদেরকে মোটামুটি ওই এলাকার পুলিশ চিনে, থানাগুলি জানে। exactly, কিছু একটা হলেই, বড় একটা ক্রাইম হলে এদেরকে কিন্তু প্রথমে ধরে আনে, এনে এদের যারা exactly. গুরু তাদেরকে প্রথম একটা ইয়া করে, রিমান্ডের মতো বা একটা মারপিট দেয়, ছাঁচা দেয় যেটা বলা হয়। তারপর হলো তাদের সদস্যদের কাছে যায়। সো রেজা ভাই, জি বলেন, আপনি বলছিলেন। না, এটাই, পুলিশের কাছে এটা তথ্য থাকে, এবার তথ্য বের করাও সম্ভব। এবং ওই নেটওয়ার্কের ভিতর দিয়ে যদি তাদের কমান্ড সিস্টেমটাকে ধরা যায় ছিনতাইকারীদের, তাহলে কিন্তু, এবং চিহ্নিত করে স্পট গুলো চিহ্নিত করা, কোন এলাকায় বেশি হচ্ছে, কোন সময়টায় বেশি হচ্ছে, কাদেরকে বেশি দেখা যাচ্ছে, এই আমার কাছে মনে হয় যে সম্ভব। শুধুমাত্র রিয়েক্টিভ টাইপের যে দোকান বন্ধ করে দেওয়া, কিংবা ধরেন বাড়ি ঘরের মানুষকে জোর করে পাঠিয়ে দেওয়া, এটার মাধ্যমে সমাধান আছে বলে আমার কাছে মনে হয় না। একটু কিশোর গ্যাং আর বিদেশে থাকা লিডাররা চালানো, এই বিষয়ে যদি আপনি একটু কিছু বলতেন। কিশোর গ্যাংটা তো আমরা নাম দিয়েছি কিশোর গ্যাং, কিন্তু আপনি যে যারা ধরা পড়েছে দেখবেন তাদের সকলের বয়স কিন্তু কিশোর বয়সী নয়। তারা 52 বছর পর্যন্ত বয়সের লোক আছে, 26 বছর আছে, 42 বছর আছে। এবং এটি আসলে এলাকা এলাকায় পাড়ার বড় ভাইরা এই কিশোরদেরকে রাস্তায় নামাচ্ছে কয়েকটি কারণে। একটা হলো বাড়িঘর দখল, চাঁদা, জমির দালালি করা, এবং এলাকা আধিপত্য বিস্তার করে রাখা। কিছুদিন আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি রিপোর্ট বের হয়েছে, সেখানে দেখা গেল 2 সিটি কর্পোরেশনের 21 জন কাউন্সিলরের তত্ত্বাবধানে কিশোর গ্যাং পরিচালিত হয়। কাউন্সিলররা তো জনপ্রতিনিধি, তারা কাজ করছেন মেয়রের অধীনে। 2 মেয়র কেন উদ্যোগ নিচ্ছে না? কারণ ওই কাউন্সিলরদের নামও এসছে কিন্তু কারা কোন গ্যাংটা পালছে। আমার কাছে মনে হয় এটা একটা খুবই আহ ভালো তথ্য পুলিশের দিক থেকে বের হয়েছে। এবং অন্যান্য জায়গায়ও দেখা যাচ্ছে যে ঢাকার বাইরে সেনবাগে যে সম্প্রতি যে মার্ডারটা হলো, চট্টগ্রামে যে ডাক্তারকে মারা হলো, আমরা দেখলাম যে সেখানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা জড়িত এবং তাদের নাম আসছে পত্র পত্রিকায় যে তাদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। সুতরাং দলীয় ভাবেও কিন্তু এখানে আওয়ামী লীগের একটা ভূমিকা থাকতে হবে, কারণ তাদের দলের নেতা কর্মীদের নাম শোনা যাচ্ছে বেশি। সিটি কর্পোরেশনকে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে, এবং তাদের কাউন্সিলররা কিন্তু প্রান্তিক পর্যায়ের নগরবাসীর একেবারে প্রতিনিধি। সুতরাং তাদের তাদের সাথে ইনভলভমেন্টটা খুবই জরুরি। এনফোর্সমেন্ট আপনাকে করতে হবে, সেটা হলো পুলিশ, র্যাব, বিজিবি, এরা তো কাজ করবে। কিন্তু সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো এলাকায় প্রতিরোধ গড়ে তোলা, এবং সেটা রাজনৈতিক নেতৃত্বের পক্ষে সম্ভব। এখন রাজনৈতিক নেতৃত্ব যদি এলাকার যুবলীগ নেতা, এলাকার ছাত্রলীগ নেতা যদি কিশোরদেরকে দিয়ে বাড়িঘর দখলের কাজ করায়, কাউন্সিলররা যদি এই কাজে জড়িয়ে পড়ে, তাহলে বলতে হবে যে এটা কখনোই আমরা এটা সমাধান করতে পারবো না। দুঃখজনক হলো বাংলাদেশের 53 বছর বয়স হলো স্বাধীনতার, আমরা আমাদেরকে এখনো একটা কিশোর গ্যাং দমন করতে পারি না। তাদের হাতে নিরীহ মানুষ মারা যাবে। কিশোর আদনানের মৃত্যু উত্তরাতে আপনার মনে আছে নিশ্চয়ই, যে কি ভয়ঙ্কর ভাবে হত্যা করা হয়েছিল তাকে, কি ভয়ঙ্কর ভাবে কিশোরী মেয়েটাকে চট্টগ্রামে মারা হলো শুধুমাত্র বন্ধুর সাথে বেড়াতে গিয়েছিল বলে। এগুলো তো মেনে নেওয়া যায় না, এবং এটা দমন করতে না পারার কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। এনফোর্সমেন্ট লাগবে, পুলিশি তৎপরতা লাগবে, কিন্তু একই সাথে রাজনৈতিক নেতৃত্বকেও চিন্তা করতে হবে কিশোর গ্যাং তারা কতদিন পালতে দিবে তাদের প্রান্তিক পর্যায়ের নেতাদের দ্বারা। যারা বিদেশ থেকে বাংলাদেশের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছে, এটা নতুন কোনো ঘটনা নয়, প্রযুক্তির যুগে এটা সম্ভব, টেলিফোনের যুগে। এবং তাদের, আপনি মনে করেন গডফাদাররা এখানে আছে বলেই সেটা সম্ভব হচ্ছে। এই গডফাদাররাও কিন্তু চিহ্নিত। পুরো কাজটা আসলে এন্ড অফ দ্য ডে রাজনৈতিক নেতৃত্বের উপরই নির্ভর করছে। ধন্যবাদ আপনাকে। জুলাস ভাই, আপনার কাছে যাচ্ছি, যে আপনি তো রেজা ভাইয়ের কথা শুনলেন, এবং উনি এই যে কিশোর অপরাধ দমন বা বিদেশি এটা কিন্তু রাজনৈতিক সদিচ্ছার কথা বলেছেন। আপনার কাছে যাচ্ছি, সব মিলিয়ে আপনার অভিমত শুনতে চাচ্ছি। প্রথম যে সিদ্ধান্তটির কথা এসছে, ডিএমপি যেটি বলেছে 11টার পরে এই চায়ের দোকান বা ইত্যাদি রাস্তার পাশে দোকান এগুলো খোলা রাখা যাবে না। আমার কাছে মনে হয় যে এটা সমস্যার একেবারে আসলে গভীরে ঢুকে এই কথাটি বলা হয়নি, কারণ যিনি বলেছেন তিনি অভিজ্ঞ একজন পুলিশ কর্মকর্তা, আমরা ওনাকে চিনি। কিন্তু সমস্যাটি আসলে প্রপারলি চিহ্নিত করে ওনারা জানেন। কিন্তু এই ধরনের একটা সিদ্ধান্ত আমার কাছে মনে হয় যে এটা একেবারেই একটা খুবই সিলি এবং খুবই উপরিভাগ থেকে পুরো বিষয়টিকে দেখা হয়েছে। ভেতর থেকে দেখলে আসলে এরকম কথা আসার কথা না। ভেতর থেকে দেখার যে বিষয়টি, রেজা ভাই খুব সুন্দর করে অনেকগুলো দিক থেকে বিষয়টি বলেছেন। সেটি হচ্ছে যে
সমাজে একটা অস্থিরতা বিরাজ করছে। এটা তো আমরা, এবং সেটা খুব সম্ভবত বাড়ছেই। কারণ একদিকে বেকারত্ব, অর্থনৈতিক অস্থিরতা, দ্রব্যমূল্যের বৃদ্ধি, ঊর্ধ্বগতি। আহ, ঊর্ধ্বগতি, এবং মানুষের এক ধরনের অস্থিরতা চলছে, এবং সেটা মনোজগতে ভয়ঙ্কর রকম অস্থিরতা তৈরি করছে মানুষের মধ্যে। এবং তরুণদের মধ্যে যেটা হয়, তাদের উদ্যমটাকে আমরা খুব পজিটিভ এনার্জিতে রূপান্তরিত করতে পারছি না। তারা যদি কাজ করতো, তারা যদি গবেষণা করতো, তারা যদি উৎপাদনমুখী কর্মকাণ্ডে যুক্ত থাকতো, একটা বিরাট অংশ কিন্তু এগুলোর বাইরে, যদি তাদের একটা নিয়মিত আয় রোজগার থাকতো, সৎভাবে চলার একটা বিষয় থাকতো, তাহলে কিন্তু পুরো বিষয়টি অন্যরকম হতো। তো সেই জায়গাটিতে আমরা আমাদের ব্যর্থতা আছে বলে এই ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। এবং ছিনতাই যেটা হচ্ছে সেটা খুব সম্ভবত বাড়ছে। এবং এলাকা ভিত্তিক যে গ্যাংগুলোর কথা বলা হচ্ছে, এলাকা ভিত্তিক যে রাজনৈতিক নেতৃত্বের যে প্রশ্রয়, এবং সাথে সাথে শোনা যায়, এবং আমরা সেটা বুঝতেও পারি যে এটা আহ, পুলিশেরও কোনো কোনো কর্মকর্তাদের বা মাঠ পর্যায়ে যারা কাজ করে তাদেরও যোগসাজশ থাকে, এই ভাগটা তারাও নেন। কারণ এটা একটা বিরাট গ্যাং। এবং যে শহরে ভিক্ষাবৃত্তির জন্য একটা চক্র কাজ করে, এবং সেটাকে একটা চাকরি হিসেবে ভিক্ষুকদের নিয়োগ দেওয়া হয়, মানুষ নিয়োগ দেওয়া হয়, সেই শহরে ছিনতাইকারী এবং ছিনতাই চক্র, তারা তো একটা এই ধরনের একটা চক্রের মধ্যে একটা সিস্টেমেটিক ওয়েতে তারা মানুষকে মানুষের জনজীবনকে দুর্বিষহ করে তুলবে, এটাই স্বাভাবিক। তো সেই জায়গায় কিন্তু আমরা আমাদের এটা একটা সমাজ বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে আমার মনে হয় দেখার বিষয়, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখার বিষয়, এবং অবশ্যই কালচারাল দৃষ্টিভঙ্গি থেকে দেখার বিষয়। যে ইয়াং ছেলেটি একটি পাড়ায়, তার কাজ নাই, তার পড়াশোনা নাই, সে মাদকে ভয়ঙ্করভাবে আসক্ত, তার তো পয়সা দরকার। তখন সে কি করছে? তখন সে রাস্তায় সাধারণ মানুষকে জিম্মি করছে, এবং সেটি প্রশাসনের অনেক সময় তার চোখের সামনে, তার নাকের ডগায়। তো এটা তো চলছে, এবং এটাকে কি করছে, স্থানীয় যে রাজনৈতিক শক্তিগুলো আছে, যাদের জবাবদিহিতার চরম অভাব রয়েছে বিভিন্ন পর্যায়ে, তারা সেটাকে ক্যাশ ইন করছে। তারা মনে করছে এদেরকে তো কিছু দিলে, কিছু করলে অনেক কিছু করানো যায়। এবং এই যে গ্রুপিং হচ্ছে, রাজনৈতিক গ্রুপিং গুলো হচ্ছে, সেখানে তারা তাদের যার শক্তি বেশি, যার অর্থ বেশি, সে মনে করছে যে তাকে এই দলটা ভারী যদি আমার পক্ষে থাকে, তাহলে আমি আমার প্রতিপক্ষকে ঘায়েল করতে পারবো। সো এটা একটা রাজনৈতিক সরাসরি একটা প্রেক্ষাপট আছে। তো এই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে এটা একটা গভীর চিন্তার বিষয়, যে আমরা আসলে সমাজটাকে ধীরে ও গতিতে কোথায় নিয়ে যাচ্ছি। এবং যারা ছিনতাই করে, তাদের যখন এটা মনোজগৎটা নষ্ট হয়ে যায়, আপনি কিন্তু তাদেরকে দিয়ে খুনও করাতে পারবেন। সে কিন্তু অপরাধের একটা বেসিক পার্ট তাদের হয়ে গেল। এবং সেই অপরাধের পার্ট হয়ে গেলে কি হচ্ছে, বিভিন্ন অস্থিরতার সময় যখন রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, প্রতিপক্ষকে ঘায়েল করার ব্যাপার থাকে, অর্থবিত্তের একটা ভাগাভাগির ব্যাপার থাকে, বা সেই জায়গায় কিন্তু তাদেরকে আপনি নানাভাবে ব্যবহার করতে পারেন। এবং যখন তারা ভয়ঙ্কর মাদকাসক্ত হয়ে যায়, হ্যাঁ, তো তখন যে তাদেরকে আপনি যে কোনো ভাবে, তার মানে কি, আপনি অপরাধটাকে একটা লালন করছেন, একটা প্রক্রিয়াকে সাপোর্ট করছেন, যখন না সেটাকে খুবই চিন্তার জায়গা থেকে গভীরভাবে সেটাকে মোকাবেলা করা হচ্ছে না। সো এই সংকটগুলো রয়ে গেছে, এবং আমি মনে করি যে এটার জন্য শুধুমাত্র হোম মিনিস্ট্রি, শুধুমাত্র এরকম সংশ্লিষ্ট যারা আছে, পুলিশ বিভাগ, সেটার কাজ শুধু না, আসলে আমাদের অত্যন্ত ইগনোর করা হয়। আমাদের সমাজ কল্যাণের যে রাষ্ট্রীয় যে সংগঠনগুলো আছে বা প্রতিষ্ঠানগুলো আছে, তাদের কিন্তু ভিজিবিলিটি আমরা দেখতে পাই না। তাদের ভিজিবিলিটি কিছু গ্রাম পর্যায়ে বা আহ, কিছু কার্ড দেয়া, কিছু সহায়তা করে, এর মধ্যেই। কিন্তু একটা সামাজিক ভাবে যে মানুষকে এঙ্গেজ করা, যেটা রেজা ভাই বলছিলেন, মানুষকে এঙ্গেজ করা, তরুণ প্রজন্মকে এঙ্গেজ করা, একদম সামাজিক যে বন্ধন ছুটে যাচ্ছে সেগুলোকে অ্যাড্রেস করা, সেই জায়গাগুলো কিন্তু তারা ব্যর্থ হচ্ছে, এবং সেদিকে আমাদের কোনো নজরই নেই আসলে। তো এই জায়গায় আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা আসলে ব্যর্থ হচ্ছে। আমাদের উন্নয়ন হচ্ছে, আমাদের ফ্লাইওভার হচ্ছে, আমাদের বড় বড় প্রজেক্ট হচ্ছে, তাতে কোনো সমস্যা নেই, সেটাকে অ্যাপ্রিসিয়েট করে, সেটা আমাদের দরকার। রাস্তাঘাটের অনেক এক্সপানশন আছে, সেটা যেমন সত্যি। কিন্তু অন্যদিকে অস্থিরতা মানুষের মধ্যে আমরা নিজেরাই টের পাই, চারপাশে যখন তাকাই, কার মধ্যে সহিষ্ণুতা নাই, সবাই সবাইকে ধ্বংস করতে চায়, সবাই সবাইকে, প্রতিপক্ষকে শেষ করে দিতে চায়। এই এই যে এক ধরনের অস্থিরতা তো রয়েছে, এবং সেটার পেছনে আমি মনে করি রাজনীতি। কারণ রাজনীতি মূলত, রাজনৈতিক যে প্রক্রিয়া, যে চর্চা আমাদের মধ্যে আছে, এবং বড় রাজনৈতিক দলগুলো যে হিংসা, বিদ্বেষ এবং
পরস্পরকে ধ্বংস করে দেওয়ার যে একটা একটা মানসিকতা আমরা সার্বক্ষণিকভাবে আমরা টের পাই। তো সেটি কিন্তু আমাদের মনোজগতে, সাধারণ মানুষের মনোজগতে, খেটে খাওয়া মানুষের মধ্যে, তরুণদের মধ্যে, উঠতি বয়সীদের মধ্যে কিন্তু সেটা এক ধরনের বীজ বপন করে দেয় নিজের অজান্তেই। আমরা কিন্তু অবচেতনেই সেটাকে গ্রহণ করে নিচ্ছি যে আমার যিনি প্রতিপক্ষ তাকে সমালোচনা করলে তাকে ধ্বংস করে দাও, কারণ এটা আমার কাছে আমার ভিতরে আসছে। তো এই এই যে একটা গভীর একটা সামাজিক এবং আহ, আহ, মানবিক একটা বিপর্যয় কিন্তু এগুলো, এবং এটা এটা একটা ভয়ঙ্কর রূপ কিন্তু নানাভাবে নিচ্ছে। সারা পৃথিবীতে সহিংসতা বাড়ছে, সারা পৃথিবীতেই নানা রকম প্রতিপক্ষকে যুদ্ধ বিগ্রহ সমস্ত কিছু আমরা দেখছি, হিংসা বিদ্বেষ, ধর্মকে ব্যবহার করে, ধর্মীয় উত্তেজনা তৈরি করে অপর পক্ষকে ক্ষতিগ্রস্ত করা বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে। আমরা এখন আরেকটা অসুবিধা হচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে এই বিষয়গুলো আমাদের কাছে সার্বক্ষণিকভাবে খুব দ্রুত চলে আসছে, সেটাও কিন্তু আমার মনোজগতে এক ধরনের নেগেটিভ একটা প্রবণতা তৈরি করছে, যেটা খুবই মানে ভালো কিছু দুঃখজনক। না। এবং এটা আমাদেরকে আমাদেরকে আসলে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশ যেহেতু বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়, আমাদের একটা বিরাট তরুণ প্রজন্ম, বিরাট একটা কিশোর প্রজন্ম, তারা কিন্তু বেড়ে উঠছে এই একটা অস্থিরতার মধ্যে পড়ে রয়েছে। তারা দেখছে চারপাশে যে ক্ষমতার অপব্যবহার করলে কিছু যায় আসে না। তারা দেখছে তার পরিবারে, তার আত্মীয় স্বজনের মধ্যে অবৈধভাবে অনেক টাকা, বহু সম্পদ, সেগুলো হলে কিছু যায় আসে না। পত্রপত্রিকা দেখছে বড় বড় কর্মকর্তারা তারা এত বেশি দুর্নীতি করছে যেটা মানে কল্পনারও বাইরে, কিন্তু তারা বহাল তবিয়ত আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছেন, তারা আমাদের হিরো অনেক ভাবে। তো এই এই জায়গাগুলোতে কিন্তু আমাদের একটা, এটা বলছেন না যে হঠাৎ করে এখন হয়ে গেছে, এটা একটা প্রক্রিয়া ছিলই, কিন্তু এখন যেটা লাগামহীন, এটা ভবিষ্যতে আমি জানি না এটা আসলে আমাদেরকে কোথায় নিয়ে যাবে। হুম। যে আমিও আপনাদের দুজনের সাথে একমত আসলে। কোথায় যাচ্ছে আমাদের সমাজ, কোথায় যাচ্ছে আমাদের সন্তানরা, এটা আসলে চিন্তার বিষয়।